সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইসিএসএফ এর নিয়মিত আয়োজন প্রজন্ম সংলাপের আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছেন জনাব ওমর শিহাব। তিনি একজন ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং পিএইচডি গবেষক। আপনারা জানেন যে প্রজন্ম সংলাপ অনুষ্ঠানে আমরা আমাদের সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করি, এবং যে বিষয়টি নিয়ে আজকে আমরা প্রথমেই আলোকপাত করব সেটি হচ্ছে আহ, আপনারা জানেন মুক্তমনা লেখক, ব্লগার এবং বিজ্ঞান লেখক এবং আইসিএসএফ এর একজন সহযোদ্ধা ডক্টর অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড, যে বিষয়টি ইতিমধ্যে সারা দেশকে এবং আন্তর্জাতিকভাবেও সকলকে নাড়া দিয়েছে। এই প্রসঙ্গে আমি প্রথমেই জনাব ওমর শিহাবের কাছে জানতে চাইব যে তিনি একজন ব্লগার হিসেবে, শুধু তাই নয়, ওমর শিহাব ব্যক্তিগতভাবেও ডক্টর অভিজিৎ রায়ের সাথে পরিচিত ছিলেন, সেই প্রেক্ষিতে কি মনে করছেন? ধন্যবাদ বিদিতদা, এই উদ্যোগটার জন্য ধন্যবাদ। আম, অবশ্যই আমি অত্যন্ত আহত মানসিকভাবে, কারণ অভিজিৎ দা আমার দেখা সবচাইতে ভদ্র, সৎ, মার্জিত, মুক্তমনা মানুষদের একজন। আমাদের ব্যক্তিগত পরিচয় ছিল। গত বছর উনি যখন এখানে মেয়েকে রেখে যাওয়ার জন্য এসেছিলেন বাল্টিমোরে, তখন আমার আর আমার স্ত্রীর সাথে ওনার একসাথে আড্ডা দেওয়ার কথা ছিল, কিন্তু ওনার একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় সেটা হয়নি। তো আমরা এটা এই বছরের জন্য তোলা রেখেছিলাম। তো এটা তো এখন চিরজীবনের জন্যই তোলা থাকলো। আমরা খুবই খুবই আহত মানসিকভাবে। আপনি কি মনে করেন যে এই আক্রমণ শুধুমাত্র ডক্টর অভিজিৎ রায়ের উপরই নয়, বরং স্বাধীনতার সপক্ষের মুক্তচিন্তার যারা চর্চা করছেন তাদের উপরও বটে? নিশ্চয়ই এ ধরনের যে কোনো আক্রমণ, এটা আমরা এর আগেও দেখেছি, অধ্যাপক হুমায়ুন আজাদের উপরও হয়েছে। আম, যে কোনো এ ধরনের যে কোনো আক্রমণ, যে কোনো হত্যাকাণ্ড, এটা কিন্তু দুটো দিক থাকে। একটা হচ্ছে একজন ব্যক্তি বা একটা মানুষকে শেষ করে দেওয়া একদম চিরতরে। এটা তার সাথে যারা পরিচিত তাদের সবার জন্য অত্যন্ত কষ্টের। এর পাশাপাশি এটার কিন্তু একটা প্রতীকী দিক আছে। এটার প্রতীকী দিকটা হচ্ছে এরকম: একটি দল আছে, তারা এর মাধ্যমে সবাইকে একটি বার্তা দিতে চায় যে তোমরা অন্যরা যারা অভিজিতের মতো ভাবো, অভিজিতের মতো করে মত প্রকাশ করো, তারা সবাই আমাদের নজরে আছো, আমরা একজন একজনকে তোমাদের সবাইকে শেষ করে ফেলবো। ওরা এই বার্তাটা দিতে চায়। তো এটা আসলেই ব্যক্তি অভিজিৎ রায়ের পাশাপাশি অভিজিৎ রায়ের চিন্তা, ওনার দর্শন, যারা একমত, যারা মুক্ত মনা, তাদের সবার প্রতি এক ধরনের একটা বার্তা। আমরা দেখেছি যে এই হত্যাকাণ্ডের পরে দুটো ডেভেলপমেন্ট হয়েছে। আহ, একটি দিকে দেখা যাচ্ছে যে একদল লোক ডক্টর অভিজিৎ রায়ের লেখাগুলোকে বিভিন্ন রকমভাবে ক্রিটিসিজম করছে এবং বলার চেষ্টা করছে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মতো আর কি, যে তিনি আসলে ধর্মবিরোধী কথাবার্তা বলতেন সেদিক থেকে। এবং অন্যদিকে দেখছি তার যে ফিলসফি ছিল, তার যে আদর্শ ছিল, সেটির উপরও বিভিন্নভাবে আক্রমণ হয়েছে এবং অনেক বুদ্ধিজীবীদের পক্ষ থেকেও সে ধরনের আক্রমণ এসেছে। আপনি কি এই বিষয়ে একটু আলোকপাত করবেন? নিশ্চয়ই। দেখ, প্রথমত এ ধরনের প্রশ্নই অবান্তর। একটা মানুষকে যখন তার মত প্রকাশের জন্য মেরেই ফেলা হলো, সে কি মত প্রকাশ করত, আম, সেই প্রকাশের ভঙ্গিটা কি ছিল, এই প্রশ্নগুলোই আর আসে না। কেন? কারণ তার যে তথাকথিত অপরাধ এবং তার যে তথাকথিত শাস্তি, এই দুটোর মধ্যে কোনো ভারসাম্য নেই। কাজেই এই 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 প্রশ্নটাই আসে না এখন আর, কারণ একটা লোককে মেরেই ফেলা হয়েছে। উনি অত্যন্ত সৎ ছিলেন এবং অত্যন্ত অমায়িক এবং বন্ধু বৎসল ছিলেন। এবং উনি বিদ্বেষ, সেটা ধর্মবিদ্বেষ হোক কিংবা যারা নিরশ্বরবাদী তাদের মধ্যে, যারা নাস্তিক তাদের মধ্যে যারা বিদ্বেষ পোষণ করে, তাদের কোনোটাই উনি কখনোই পছন্দ করতেন না। এবং এটা উনি স্পষ্টভাবে নিরুৎসাহিত করতেন একজন সিনিয়র, এই প্ল্যাটফর্মের সিনিয়র অভিভাবক হিসাবে। কিন্তু এটা যদি ওরকমও একজন মানুষ হতো, সে তারপরেও এই ধরনের কোনো প্রশ্ন আসে না, কারণ একটা মানুষকে মেরে ফেলা হয়েছে। এটার কোনো তুলনা চলে না। সে কি বললো না বললো, এখন আর এগুলো অবান্তর। কাজে কেউ যদি এ ধরনের প্রশ্ন তুলে, আমাদের বুঝতে হবে যে সেখানে কোনো একটা দুরভিসন্ধি আছে। হ্যাঁ। আর যে বিষয়টি এসছে যে বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতা এই দুটো ভিন্ন, জনাব ফরহাদ মাঝার এই বিষয়ে একটি প্রবন্ধ লিখেছিলেন রিসেন্টলি। তো সে প্রসঙ্গে কি আপনি কিছু বলতে চাইবেন? আমি আমি প্রবন্ধটি আহ, আহ, অনেক কষ্ট করেই পড়েছি। আমার একেবারেই ভালো লাগেনি। বাট ভালো না লাগার কারণটা হচ্ছে এরকম: আমি একটু পেছনে যাই। অভিজিৎ রায় বা এ ধরনের মুক্ত চিন্তার প্রতি আক্রমণের তিনটা ধারা আছে। একটা হচ্ছে শারীরিক আক্রমণ,
একটা লোককে মেরে ফেলা বা আহত করা, তার মাধ্যমে একটা ভয় তৈরি করা। এর পরের ধাপটা হচ্ছে আম, ওই লোক মেরে ফেলার পরে যখন আর ওই লোকটা নেই, তখন তার অবর্তমানে তার কাজ নিয়ে বানিয়ে বানিয়ে তথ্য প্রচার করা, চরিত্র হনন যেটাকে বলে। এটার মূল কারণ হচ্ছে এ ধরনের একটা আলোচনার পরিবেশ তৈরি করা, যেখানে বলা হবে যে হ্যাঁ ওনাকে মারা হয়েছে কিন্তু আসলে ওনার এই কাজটা ঠিক ছিল না, এরকম একটা যেন পরিবেশ তৈরি করা হয়। কিন্তু তৃতীয় আক্রমণ যেটা যেটা যাকে বলে একেবারে নিঃশব্দ আততায়ীর মতো আক্রমণ, কিন্তু সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। সেটা কি? সেটা হচ্ছে এই মানুষগুলো যাদেরকে মেরে ফেলা হয়েছে, যারা যে দর্শনটিতে বিশ্বাস করতেন, সেই দর্শনের ব্যাপারে মানুষের মনে একটা ভুল ধারণা তৈরি করে দেওয়া। সেটা কি? তার সবচাইতে ভালো উদাহরণ হচ্ছে জনাব ফরহাদ মাঝারের সাম্প্রতিক যে উপসম্পাদকীয়, যেখানে বিজ্ঞানবাদিতা বলে একটি শব্দ ব্যবহার করা হয়েছে এটাকে আহ, ধর্মীয় মৌলবাদের মতো একই রকম উগ্রবাদ এ ধরনের একটা ধারণা দেওয়ার জন্য। এটি একেবারেই মিথ্যে কথা। যারা বিজ্ঞান চর্চা করেন, যারা বিজ্ঞান মনস্ক, তাদের দর্শনের প্রথম কথাই হচ্ছে আমরা কোনো বাদিতায় বিশ্বাস করব না। এটা এক বিজ্ঞান চর্চা, বিজ্ঞান মনস্কতার মূল বিষয়ই হচ্ছে নিজেকে প্রশ্ন করা, অন্যকে প্রশ্ন করা। এর মূল প্রশ্নটাই হচ্ছে সবসময় নিজের মধ্যে এই মুক্ত চিন্তাটি রাখা যে আমার জ্ঞানের একটি সীমাবদ্ধতা থাকতে পারে, আমার বিশ্লেষণের একটি সীমাবদ্ধতা থাকতে পারে, এবং আমাকে সবসময় এই মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে অন্য কেউ আমার চাইতে একটি ভালো ধারণা নিয়ে আসতে পারে। আহ, মজার ব্যাপার হচ্ছে আমরা যারা আমি বিজ্ঞানের একজন শিক্ষানবিশ ছাত্র বা গবেষক। তো আমরা যখন আহ, এটাই আমার সারা জীবন করার ইচ্ছা আছে। তো আমরা যখন বিজ্ঞান চর্চা করি পেশাদার, এটা আসলে বিজ্ঞান মনস্কতার সবচেয়ে ছোট অংশ। কেন? আমরা আমরা ল্যাবরেটরিতে যাই, বা আমার ক্ষেত্রে আমি থিওরির লোক, আমি কাগজে কলমে কাজ করি। আমরা একটা ছোট প্রবলেম চিন্তা করি, একটা ছোট সমস্যা, সেটা নিয়ে একটা পরীক্ষা করার চেষ্টা করি, সত্য কিনা বোঝার চেষ্টা করি, না হলে কেন হলো না আমাদের আশা অনুযায়ী সেটা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে বিজ্ঞান মনস্কতার সবচেয়ে ছোট অংশ, যেখানে আমাদেরকে একটা আনুষ্ঠানিক প্রতিষ্ঠান দেওয়া হয়, ল্যাবরেটরি দেওয়া হয়, অফিস দেওয়া হয়, যেখানে আমরা বসে চেয়ার টেবিলে কাজ করি। কিন্তু বিজ্ঞান মনস্কতার চেয়ে অনেক বেশি ব্যাপক। কেন? আমরা প্রত্যেকেই কিন্তু বিজ্ঞান মনস্ক হয়ে জন্মেছি, প্রত্যেকে বিজ্ঞানী হয়ে জন্মায়, পেশাদার বিজ্ঞানী হয়ে জন্মায়নি। আমরা সবাই বিজ্ঞান মনস্ক হয়ে জন্মাই। ছোট বাচ্চারা যখন আম, হাঁটার চেষ্টা করে, সে আসলে খেয়াল করে দেখে যে তার পাটা কেমন ভাবে পড়ছে। সে যখন একটা খুব কমন হচ্ছে ছোট বাচ্চারা স্যান্ডেল পেলে চেবায়, সে কিন্তু আসলে তার জিহ্বা দিয়ে বোঝার চেষ্টা করে স্বাদটা কেমন, কারণ ওই বয়সে জিহ্বার ব্যবহারটাই সবচেয়ে বেশি, হাত বা পায়ের ব্যবহার একটু কম। তো আহ, একটু পরে গিয়ে আমরা যখন একটু বড় হই, আমরা বাবা মাকে প্রশ্ন করি। এই প্রশ্নগুলো হয়তো আমরা এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মোটেই কিন্তু এই উদ্দেশ্য থাকে না, বা বাচ্চাদের যে বাবা মাকে একটু যন্ত্রণা দেয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে তার মধ্যে প্রশ্নটা এত বেশি প্রবল যে তার এই চিন্তায় তার ঘুম আসছে না। তাকে জিনিসটা জানতেই হবে। এবং সে কিভাবে করে? সে নিজে নিজে ছোটখাটো পরীক্ষা করে, কোনো কিছু ভাঙে কিনা সে আসলেই হাত থেকে ফেলে দিয়ে পরীক্ষা করে, বা বাবা মাকে জিজ্ঞেস করে, বন্ধুকে জিজ্ঞেস করে। এটাই হচ্ছে বিজ্ঞান মনস্কতা। আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করে তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা অন্যকে জিজ্ঞেস করে আপনি সেটার উত্তর খোঁজার চেষ্টা করবেন। এবং সেই উত্তর যদি আপনার আগের ধারণার বিপরীতে হয়, তাহলে আপনি নতুন ধারণাটা মুক্ত মন নিয়ে গ্রহণ করবেন। এই ধরনের মানুষদের মধ্যে কিছু কিছু লোক পরবর্তীতে পেশাদার বিজ্ঞানী হয়। কাজে বিজ্ঞান এখানে একটু সম্পূরক প্রশ্ন করি। হ্যাঁ। আপনি নিজে একজন বিজ্ঞানী হিসেবে জি। ডক্টর অভিজিৎ রায়ের লেখার মান সম্পর্কে যদি আপনি আমাদের একটু জানাতেন, কারণ যেভাবে ক্রিটিসিজম হচ্ছে যে তিনি অন্য সমস্ত যে এইথিস্ট হেটার যারা আছেন, যারা হ্যাঁ। খুব নোংরাভাবে তাদের মতকে প্রকাশ করেন, তিনি সেরকম নন। ধর্ম সে বিশ্বাসের ব্যাপার। হ্যাঁ, সে বিষয়ে আপনি কি মনে করেন? আম, আমি তো বলবো অভিজিৎ অভিজিৎ রায়ের লেখার মান এবং তার সাংগঠনিক যে একজন বিজ্ঞানী হিসেবে তার লেখার মান, একজন গবেষক হিসেবে তার যে কোনো কিছুকে নিয়ে পড়াশোনার এবং মত প্রকাশের যেই আহ, উম, ভঙ্গি, সেটি বাংলাদেশের মুক্তচিন্তার ইতিহাসে একটা প্যারাডাইম শিফট। এর আগে বাংলাদেশের ইতিহাসে অভিজিৎ রায়ের মতো এত গভীরতা নিয়ে কখনোই কেউ আসেননি। বিভিন্ন সময় হয়তো অনেকে বিচ্ছিন্নভাবে চেষ্টা করেছেন, কিন্তু বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে মান বজায় রেখে কাজ করা, এই জিনিসটা
আমি নিশ্চিত এখন আরো অনেকে হবে, সবাই ওনার মতো হওয়ার চেষ্টা করবে, কিন্তু এই জিনিসটা একদম প্রথম দিককার একজন হচ্ছে অভিজিৎ রায়। আম, আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারে যখনই কেউ আহ, পদার্থবিজ্ঞানে ভর্তি হয়, আমি ওনার যে খুবই বিখ্যাত বই আলো হাতে চলে আছে আধারের যাত্রী, যেটি কিনা মহাবিশ্ব সৃষ্টি তত্ত্ব নিয়ে লেখা একটি পপুলার সায়েন্স বই, সেটি উপহার দেই। কারণ হচ্ছে আম, এ- এত চমৎকার ভাষায় এই বইটি লেখা এবং এত জটিল বিষয় নিয়ে যে শুরুটা যদি এরকম একটা চমৎকার বই দিয়ে শুরু হয়, তাহলে পরবর্তীতে ওরা হয়তো পদার্থবিজ্ঞানে একটা খুবই সিরিয়াসলি ক্যারিয়ার করার চেষ্টা করবে। এবং এটা যে শুধু বিজ্ঞান চর্চা না, এটা বিজ্ঞান মনস্কতা। তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে অভিজিৎ দার একদম সর্বশেষ যে বই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আর্জেন্টিনায় ওনার যে অভিজ্ঞতা সেটা নিয়ে লেখা। এটাও উনি সেই বিজ্ঞান মনস্কতা, সেই গবেষকের অন্তর্দৃষ্টি নিয়েই লিখেছেন। মূল উদ্দেশ্য অবশ্যই সত্যানুসন্ধান। তো এর মান ডেফিনেটলি আমাদের ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ উদাহরণগুলোর একটি, ওনার কাজগুলো। ধন্যবাদ। এবং সেই প্রসঙ্গে আমি একটি খুব সম্পূরক বিষয়ে যেতে চাচ্ছি। আপনি যেটা বলেছেন যে একটা প্যারাডাইম শিফট, আমার মনে হয় আমরা এটা বলা খুব একটা অন্যায় হবে না যে ওভারঅল বাংলাদেশে যে গত 10-15 বছর ধরে যে ব্লগিং কালচার প্র্যাকটিস চলছে, এটি কিন্তু আমরা যদি এটাকে যদি দেশের ফিফথ পিলার চিন্তা করি, যে ফোর্থ পিলার যে কনভেনশনাল মিডিয়া, সেই মিডিয়ার দায়বদ্ধতা এবং সেই মিডিয়ার কর্তব্যকে একটা বড় রকম প্রশ্ন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এ প্রসঙ্গে আপনি কিছু বলবেন কি? আম, এটা তো বলাই হয় যে গণতন্ত্রের স্তম্ভগুলোর মধ্যে আহ, পঞ্চম হচ্ছে যে বিকল্প ধারার মাধ্যম, মত প্রকাশের মাধ্যম বা ব্লগিং এসব। তো ঠিক এই মুহূর্তে ব্লগিং হচ্ছে আম, এটা এটা আসলেই আমাদের আমি আমি নিশ্চিত এটা নিয়ে পরবর্তীতে আমাদের ইতিহাসবিদরা কাজ করবেন, কিন্তু এই মুহূর্তে ব্লগিং হচ্ছে আমাদের মোরাল কম্পাস বা নৈতিক কম্পাস। কেন? বিভিন্ন সময়ে যখন আমাদের চতুর্থ স্তম্ভ অর্থাৎ মূলধারা গণমাধ্যমগুলো ব্যর্থতা দেখিয়েছে, আমাদের সব সময়ের আলোকবর্তিকা কিন্তু ছিল হচ্ছে ব্লগ। গত 10 বছরে সবসময় আলোকবর্তিকা ছিল কিন্তু হচ্ছে ব্লগিং বা এই বিকল্পধারা গণমাধ্যম। এটা আসলে 80-এর দশকের ছাত্র রাজনীতিকে আস্তে আস্তে প্রতিস্থাপন করছে। এবং আমরা আমরা দেখেছি স্বাধীনতার পরে বিকল্প ধারার মত প্রকাশগুলো হতো মূলত ছাত্র রাজনীতির সংগঠনগুলোর মাধ্যমে, কিছুটা যারা বাম ঘেঁষা বা কিছুটা যারা ভিন্ন চিন্তা করে। এবং দেশের যারা বয়সে তরুণ, আহ, তাদের আহ, সেই প্ল্যাটফর্মগুলোই তারা ব্যবহার করতো ভিন্ন মতগুলো প্রকাশ এবং প্রতিষ্ঠা করার জন্য বা অন্যদেরকে প্রভাবিত করার জন্য। কিন্তু 90-এর দশকের পর থেকে আসলে ছাত্র রাজনীতিতে কিছুটা অবক্ষয় দেখা দিয়েছে। আমি আমি বিশ্বাস করি এটা সাময়িক, এটা আবার ঠিক হয়ে যাবে। তো সেই শূন্যস্থান পূরণ করেছে হচ্ছে বাংলা ব্লগিং। এখন সেই মানুষের মধ্যে সেই নতুন চেতনা, নতুন ধারণার বিকাশ, সেই রাজনৈতিক প্রশিক্ষণগুলো, ভিন্ন ধরনের রাজনৈতিক প্রশিক্ষণগুলো কিন্তু আসে হচ্ছে বিকল্প ধারা থেকে। এই প্রসঙ্গে আপনি মানে আমরা বলতে পারি যে যেমন তত্ত্বাবধায়ক সরকারের সময় বা পরবর্তীকালে অবশ্যই শাহবাগ নিশ্চয়ই। একটা বিশাল অর্জন ব্লগিং আহ, এর মাধ্যমে। নিশ্চয়ই। আম, এবং যেসব জায়গায় মেইন স্ট্রিম মিডিয়া তাদের কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি, সেখানে আমাদের তরুণ প্রজন্মের ব্লগাররা এগিয়ে এসেছে। হ্যাঁ, যখন 2000 এটা 2011 সালে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসলো এবং 2007 সালে। একটা অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সরকার আসলো, তখন কিন্তু এর মূল প্রতিবাদটা এসেছিল বাংলা ব্লগের জগৎ থেকে। মূলধারার বড় বড় পত্রিকাগুলো সবাই কিন্তু এটাকে একতরফা, এটা ভয়ে বা যে কোনো উদ্দেশ্যে হোক, এটা একতরফা সমর্থন দিয়ে গেছে। কিন্তু সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল কিন্তু বাংলা ব্লগিং। এবং শাহবাগের শুরুটাই তো হয়েছে এই ব্লগের সেই প্রতিবাদগুলোর সমন্বয় থেকে। আপনি তুলনা করতে পারেন উনিশশো এবং আমরা পঁচাত্তর সালে। দেখতে পারি যে আপনার, সরি আপনাকে একটু ইন্টারজেক্ট করছি, যে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে অনেক সময় দেখা যায় যে মূলধারার পত্রপত্রিকাগুলো তেমনভাবে রিপোর্ট করছে না, কিন্তু ব্লগ, ফেসবুক বিভিন্ন মাধ্যমে কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কিন্তু তাদের প্রতিবাদ জানাচ্ছে। একদম সাম্প্রতিক উদাহরণ হচ্ছে যখন সাময়িকভাবে একটা নিষেধাজ্ঞা দেওয়া হলো যে পার্বত্য চট্টগ্রামের লোকজন বিদেশিদের সাথে কথা বলতে পারবে না। এটার প্রথম প্রতিবাদ এবং ধারাবাহিক প্রতিবাদ কিন্তু ব্লগিং জগতেই হয়েছে, পত্রিকায় হয়নি। কাজে এটা অবশ্যই আমাদের এই মুহূর্তের আম, আহ, যাকে বলে নৈতিকতার বাতিঘরগুলোর একটি, বাংলা ব্লগিং।
এ প্রসঙ্গে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হতে পারে সেটি হচ্ছে যে আমরা যদি ডক্টর অভিজিৎ রায়ের ভূমিকা এবং তার যে অবদান ব্লগ মুভমেন্টে এবং ওভারঅল আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক পর্যায়ে যে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে অবশ্যই ব্লগ মুভমেন্টের যে অবদান, তা থেকে আমরা বলতে পারি যে এটি একটি শুরু, এটি শেষ নয়। ডক্টর অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এর কোনো সমাপ্তি হবে না, বরং এটি আরও চলবে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন যে কিভাবে আমরা দেখছি ব্লগ মুভমেন্টের ভবিষ্যৎকে? আমি বিশ্বাস করি এই সমস্যাটি একেবারেই সাময়িক এবং এটি কৃত্রিমভাবে সৃষ্টি। কেন কৃত্রিমভাবে? এর কারণ হলো 1975 সালে যখন বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো, তারপরে খুবই অগণতান্ত্রিকভাবে কিছু লোক ক্ষমতা নিল এবং এক ধর্মের শ্রেষ্ঠত্ব ভিত্তিক যে রাজনীতির চর্চা, যেটা কিনা এতদিন বেআইনি ছিল বাংলাদেশে, সেই চর্চাগুলো শুরু হলো। যুদ্ধ অপরাধীদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন দেওয়া হলো। তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই বাংলাদেশে এ ধরনের অসহিষ্ণু, পরমতের প্রতি শ্রদ্ধা নেই এরকম একটি সংস্কৃতি তৈরি করেছে এবং পুরোপুরি কৃত্রিমভাবে। এটি কিন্তু এরকম না যে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে সব মানুষ চেয়েছে আন্দোলন করে যে না, আমরা এ ধরনের একটি দেশ চাই যেখানে অন্য কোনো ধর্মের বা অন্য কোনো মতের লোকদেরকে আমরা পছন্দ করবো না। ব্যাপারটা কিন্তু এভাবে হয়নি। এটি একেবারেই বন্দুকের ভয় দেখিয়ে রাষ্ট্রের অর্থ খরচ করে খুবই কৃত্রিমভাবে তৈরি, এবং এটি ছিল একটা বুদবুদ, একটা ভুল বুদবুদ। এবং এই বুদবুদের মধ্যে অলরেডি কিন্তু ইতিমধ্যে ফেটে গেছে, এবং তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে শাহবাগ আন্দোলন। এবং আস্তে আস্তে পরিস্থিতি ভালোর দিকেই যাবে, এটা আর কখনোই পিছন দিকে যাবে না। এবং তবে নাগরিক হিসেবে আমাদেরকে আমাদের দায়িত্বটা পালন করতে হবে। এই দেশটা যেহেতু আমাদের, দেশের যত্নটা আমাদেরকে নিতে হবে। তো সামনের দিকে এগিয়ে যাবে এই বিশ্বাস নিয়ে তো বসে থাকলে হবে না। আমাদেরকে চিন্তা করতে হবে সেই চিন্তাগুলো কি ছিল, সেই দর্শনগুলো কি ছিল, যেটার কারণে অভিজিৎ রায় সবার কাছ থেকে আলাদা হয়েছিলেন, যেটার কারণে যারা ওনার সাথে দ্বিমত পোষণ করে তারাও ওনাকে অত্যন্ত সম্মান করে, যেটার কারণে বছরের পর বছর ধরে উনি তার একই যে নৈতিক অবস্থান সেটা ঠিক রাখতে পেরেছিলেন। সেই দর্শন, সেই চর্চা, সেই ব্যাপারগুলো তো আমাদের চালিয়ে যেতে হবে। এবং আমি আমি নিশ্চিত এই কৃত্রিম সমস্যা, যে গত 20-25 বছরের যে কৃত্রিম যে পরিবেশ, এটার থেকে আমরা নিশ্চয়ই কাটিয়ে আসবো। এই এই বিশ্বাস তো আমাদের আছেই। ধন্যবাদ ওমর শিহাব, ধন্যবাদ সুধীবৃন্দ আপনাদের সবাইকে। আমরা আরও একবার আমাদের সহযোদ্ধা ডক্টর অভিজিৎ রায়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি আমাদের আজকের প্রজন্ম সংলাপের অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে।